প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন। দু দেশের সাথে ডজনের বেশি চুক্তি সমঝোতার সম্ভাবনা। আমিরাত সরকার শিগগিরই বেনজির আহমেদকে ফেরত দেবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্কতা। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে আবারও পুশিন চেষ্টা। পতাকা বৈঠকের পর ২০ জনকে শূন্য রেখা থেকে সরিয়ে নিল বিএসএফ। আমন্ত্রণ চ্যানেল 24 এর দুপুর একটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে বাণিজ্য, শ্রমবাজার, সংস্কৃতি, নদী ব্যবস্থাপনা ও সামরিক সহযোগিতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, আগামীকাল প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে ২৭ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। এ সফরে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক সই এবং মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে অগ্রগতি প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ বৃদ্ধি ও বিদ্যমান সমস্যার সমাধানের বিষয়টি গুরুত্ব পাবে। পররাষ্ট্র সচিব আরও জানান, প্রধানমন্ত্রীর চীন সফরে ২৮ সদস্যের প্রতিনিধি দল থাকবে। এ সফরে ১৩টি সমঝোতা স্মারক ও ২টি চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে। তিস্তা সহ সমন্বিত নদী ব্যবস্থাপনা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং দুদেশের মধ্যে সামরিক সহযোগিতার বিষয়গুলোও গুরুত্ব পাবে বলে জানান পররাষ্ট্র সচিব। দুটো চুক্তি, একটা অ্যাকশন প্ল্যান, একটা প্রটোকল। এটা এখন পর্যন্ত আমরা করেছি। তিস্তাতে আলোচনা হবে বলে আমি ধারণা করি। আমরা তো দুর্ভোগের প্রসঙ্গ, সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্র থেকে আরো আলোচনা বিস্তৃত হবে। আবারও চালু হবে মালয়েশিয়ার শ্রমবাজার। থাকবে না সিন্ডিকেট, নিয়োগ প্রক্রিয়া হবে স্বচ্ছ। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে তৈরি হয়েছে এমন প্রত্যাশা। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ নিয়ে কুয়ালালামপুর সরকারের অনাস্থা কাটানোর বড় সুযোগ হতে পারে প্রধানমন্ত্রীর সফর। সম্রাট হোসেনের রিপোর্ট। বাংলাদেশি কর্মীদের অন্যতম পছন্দের গন্তব্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। দেশটিতে বিভিন্ন পেশায় কাজ করছেন প্রায় ২০ লাখ বাংলাদেশি। বহু সংস্কৃতি আর শক্তিশালী অর্থনীতির এই দেশটিতে যেতে অনেকেই উন্মুখ হয়ে থাকেন। এর সুযোগ নেয় দুষ্টচক্র, যাকে বলে সিন্ডিকেট, যারা অতিরিক্ত অভিবাসন ব্যয় চুক্তি অনুযায়ী কাজ না দেয়া, আবার কখনো অর্থ লোপাটের ঘটনা ঘটায় অহরহ। এমন নানা অনিয়ম আর অভিযোগের জেরে ২০২৩ সালে কলিং ভিসায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এই বন্ধ শ্রমবাজার খোলার ব্যাপারে নানান দেন দরবার করা হয়েছে, কিন্তু কাজ হয়নি। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে তৈরি হয়েছে আশাবাদ। দেশটিতে থাকা প্রবাসীরা বলছেন, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা গেলে বাংলাদেশিদের জন্য খুলবে কলিং ভিসার দুয়ার। প্রধানমন্ত্রীর কাছে প্রবাসীদের কিছু প্রত্যাশা রয়েছে, যেমন বৈধ পথে মালয়েশিয়া পাড়ি জমানো প্রতিটি বাংলাদেশি শ্রমিকের সামাজিক নিরাপত্তা, অভিবাসন এবং প্রতিশ্রুতি অনুযায়ী কাজের পাশাপাশি নিয়মিত বেতন ভাতা যেন পরিশোধ করা হয়। আমাদের প্রত্যাশা থাকবে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে মালয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজারে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। যে শ্রমবাজারে থাকবে না সিন্ডিকেট, যে শ্রমবাজারে থাকবে না দুর্নীতি। বাংলাদেশি শিক্ষার্থীদের এখানে গ্রাজুয়েট পাস ভিসাটা নাই, এই সুবিধাটা নাই। উনি যাতে এসে মালয়েশিয়া সরকারের সাথে কথা বলে এই সুবিধাটা চালু করেন। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীও এই সফরকে শ্রমবাজার খোলার সুযোগ হিসেবেই দেখছেন। বৈদেশিক কর্মসংস্থানটা সেটাকে প্রাধান্য দিয়ে আই থিঙ্ক মালয়েশিয়ায় আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই অনেক ধরনের আলোচনা, দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটিও এগিয়ে নিয়ে গেছে। এখন প্রধানমন্ত্রী গেলে আশা করি সেটা আরও ত্বরান্বিত হবে। অভিবাসন বিশেষজ্ঞ শরীফুল হাসানের পরামর্শ, এই শ্রমবাজারের সিন্ডিকেট প্রথা ভাঙার অঙ্গীকার করতে হবে দুদেশকেই। তাহলে ফিরবে আস্থা, কমবে অভিবাসন ব্যয় ও এই সংক্রান্ত হয়রানি। যেই মানুষজন অতীতে নিয়োগ প্রক্রিয়ায় যে দুষ্টচক্র ছিল, তাদেরকে যদি আপনি আবার জড়িত করেন, শুধুমাত্র সরকার পরিবর্তনের সামনের মানুষগুলো পরিবর্তন হয়, তো নিয়োগ প্রক্রিয়া যদি একই থাকে, তাহলে আমি মনে করি যে মানুষের নিয়োগ প্রক্রিয়া থেকে আপনি খুব ভালো কিছু পাবেন না। ৩ বছর আগে মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নিয়ে বন্ধ করে দিলে সে সময় ৪ থেকে ৫ লাখ টাকা খরচ করেও সেখানে যেতে পারেননি ১৮,০০০ কর্মী। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।
দেশের বিভিন্ন স্থানে উৎসাহ উদ্দীপনায় বড় স্ক্রিনে খেলা উপভোগ করেছেন ব্রাজিল সমর্থকরা। সকালে খুলনার শিববাড়ি কয়েক হাজার ফুটবল প্রেমী ব্রাজিল সমর্থকরা খেলা উপভোগ করেছেন আনন্দ উল্লাসে। মনে হয়েছে হাজার মাইল দূরের ফিলাডেলফিয়া স্টেডিয়াম যেন এখানেই। মুন্সিগঞ্জের জেলা শহরের সুপার মার্কেটে বড় পর্দায় খেলা উপভোগ করেন কয়েক হাজার ফুটবল প্রেমী। একের পর এক গোলে উল্লাসে ফেটে পড়েন সবাই। সময় যত বাড়ে সমর্থকদের ভিড়ও বেড়ে যায় কয়েক গুণ। সংযুক্ত আরব আমিরাতের সরকার শিগগিরই বেনজির আহমেদকে ফেরত দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশটিকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে পারে, তাই সতর্ক আছে আইন শৃঙ্খলা বাহিনী। আর মোহাম্মদপুরে অপরাধ প্রবণতা নিয়ে মন্ত্রী বলেন, সেখানে বহু বছর ধরে অপরাধীদের অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে, যা রাতারাতি নির্মূল করা সম্ভব হচ্ছে না। তবে কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে, এতে পর্যায়ক্রমে অপরাধ নিয়ন্ত্রণে আনা যাবে বলে মনে করেন সালাহউদ্দিন আহমদ। তিনি আরও জানান, আইন শৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে 15 পুলিশ সদস্যদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। সেটা আমি সংসদে বসে রাতে 10টা বাজে সাইন করেছি এবং সেই দিনই পাঠিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা পারসুয়েশনে থাকব। বর্তমানে বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। ঢাকা ক্লাবে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বার্ষিক সভায় তিনি জানান, বিচার ব্যবস্থা স্বাধীন থাকবে, এটি সরকারের প্রত্যাশা। সুপ্রিম কোর্টে সাংবাদিক প্রবেশাধিকারে সব পক্ষকে নিয়ে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এর আগে বিচার কাজের গতি বাড়াতে ট্রাইব্যুনালের পাশাপাশি প্রসিকিউশন ও তদন্ত সংস্থার পরিধি বাড়ানোর আহ্বান জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, ট্রাইব্যুনালে দাখিল হওয়া একটি অভিযোগও যাতে প্রতিহিংসামূলক ভুয়া না হয়, এ বিষয়ে কঠোর অবস্থানে প্রসিকিউশন। বয়স সম্ভবত 2 বছর পার হয়ে সার্চের কারণে লয়াররাও তাদের কাছ থেকে শিক্ষা অর্জন করে। বাংলাদেশে প্রচুর মামলা আমাদের। আর নতুন যারা কমিটি আসবেন সবাইকে অভিনন্দন। বিচার বিভাগের দায়িত্ব হচ্ছে যত দ্রুততম সময়ের মধ্যে আসামিকেও যথোপযুক্ত সুযোগ এবং অধিকার দেওয়ার মাধ্যমে তার বিচারটা সুসম্পন্ন করা। আপিলের যে প্রক্রিয়া, আমাদের চেষ্টা থাকবে যত দ্রুততম সময়ের মধ্যে সেটা নিষ্পন্ন করা এবং এটা চূড়ান্ত বিবেচনায় এই রায়টি কার্যকরের দিকে যাওয়া। এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব। এবং সেক্ষেত্রে আমরা আপনাদেরকে এতটুকু বলতে পারি যে বর্তমানে আমরা যারা দায়িত্ব পালন করছি, আমরা কোনো রকম চাপ, কারো রাগ, কারো বিরাগ, কারো পছন্দ অপছন্দ কোনো কিছু আমাদের কার্যক্রমের ক্ষেত্রে কোনো রকম বাধা সৃষ্টি করছে না এবং আমি প্রত্যাশা করি আগামী দিনেও সেটি করবে না। পতাকা বৈঠকের পর চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা 20 জনকে শূন্যরেখা থেকে সরিয়ে নিয়েছে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছে 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। জানান, ভোরে 20 জনকে চৌকা এলাকা দিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এদের মধ্যে 11 জন নারী, 5 জন পুরুষ ও 4 শিশু ছিল। সীমান্তে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি। বাংলাদেশে যে 20 জনকে পুশিনের চেষ্টা করেছে, তার ভিতরে ছিল 4 জন শিশু, 5 জন পুরুষ এবং 11 জন নারী। যেটা পুশিন করার চেষ্টা করলে বাংলাদেশের বিজিবি সেটা কঠোরহস্ত দমন করেছে এবং তারাকে ভারতে পাঠাইতে সক্ষম হয়েছে। পুশিনের ঘটনা গত কয়েকদিন ধরেই ঘটে আসছে এবং চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি সীমান্ত দিয়ে তারা পুশিন করার চেষ্টা করেছে এর আগেও, পানিপথে, স্থলপথে, কিন্তু এলাকাবাসী এবং বিজিবি সহায়তায় সেই পুশিন চেষ্টা রুখে দিয়েছে। বিজিবির সাথে দৃষ্টি আকর্ষণ করছে বিজিবিদের কি এই পুশিং বিষয়টা নিয়ে যেন একটু ভালোভাবে আলাপ আলোচনা করে। দ্বিতীয়ত কথা হচ্ছে মানে অত্র অঞ্চলের লোককে যেন একটু ভালোভাবে সতর্কবার্তা করে রাখতে পারে। সীমান্ত পরিস্থিতির আরো খবর জানাতে ঝিনাইদহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। যাচ্ছি তার কাছে। সাদ্দাম, ঝিনাইদহের সীমান্তের আজকের কি পরিস্থিতি? আসলে ঝিনাইদহের যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে এখন পর্যন্ত পুশিনের কোনো ঘটনা ঘটেনি। আজকেও কিন্তু ঝিনাইদহ সীমান্ত স্বাভাবিক রয়েছে। আমি এখানে 58 ব্যাটালিয়ানের যে বিজিবির কোম্পানি কমান্ডার রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন
প্রথম দিকে 5টি স্পটে পুশিংয়ের চেষ্টা করলেও সেগুলো কিন্তু যারা সীমান্তবর্তী মানুষ রয়েছে তাদের সহযোগিতা নিয়ে বিজিবি সেগুলো প্রতিহত করেছে। আসলে যারা সীমান্তের মানুষ রয়েছে তারা কিন্তু সজাগ রয়েছে যেন কোনোভাবেই বিএসএফ তাদের বাংলাদেশে পুশিং করতে না পারে, এজন্য কিন্তু স্থানীয় মানুষ তারা কিন্তু সজাগ রয়েছে। এছাড়া বিজিবি যে টহল সেগুলো কিন্তু জোরদার করা হয়েছে। ঝিনাইদহ মহেশপুরে 70 কিলোমিটার সীমান্ত রয়েছে, যার মধ্যে 10 কিলোমিটারের কাঁটাতারের কোনো বেড়া নেই। আর বিশেষ করে সামন্তা, যাদবপুর এবং লেবুতলা যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে কিন্তু বিভিন্ন সময় পুশিংয়ের চেষ্টা বিএসএফ করেছে এবং সেটি কিন্তু বিজিবি স্থানীয় মানুষের সহযোগিতায় প্রতিহত করেছে। তবে বেশ বিগত কয়েকদিন ধরে কিন্তু এই সীমান্তগুলিতে পুশিংয়ের কোনো চেষ্টার খবর কিন্তু আমরা পাইনি। তবে বিজিবিও কিন্তু তারা বলছেন যে তারা কিন্তু এই পুশিংয়ের সেই চেষ্টা কিন্তু তারা এখনো পায়নি। তবে আমরা স্থানীয়দের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে বিএসএফ কিন্তু তাদের যে পদ্ধতি সেটি কিন্তু তারা পরিবর্তন করেছে। তো আসলে আগামীতে যেন এই পুশিং যে বিষয়টা এটি যেন আন্তর্জাতিকভাবে সমাধান হয় সেই দাবি কিন্তু স্থানীয়রা করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। শ্রেয়া, ধন্যবাদ সাদ্দাম।